সিরাজ ভাইয়ের মৃত্যুর দিনও সরকারি দলের কেউ তারা হাজির হননি, গুরুত্বপূর্ণ কেউ। এমনকি সরকারি দল সরকারি দিক থেকে আনুষ্ঠানিক কোনো শোক বিবৃতি পর্যন্ত দেওয়ার সাধারণ যে গণতান্ত্রিক সৌজন্য, এটা পর্যন্ত আওয়ামী লীগ সরকার সরকারি দল তারা দেখাতে পারেনি। এতই তাদের হীনমন্যতা, সিরাজ ভাইকে নিয়ে তাদের অজানা আতঙ্ক এই পর্যায়ে। ফলে আওয়ামী লীগের আচরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে তারা হেয় করেছেন। এখন তারা যেসব ইতিহাস তৈরি করেছেন মুক্তিযুদ্ধের নামে, আমি বহু জায়গায় ইতিমধ্যে বলেছি, গণেশ উল্টে গেলে এর 12 আনাই ইতিহাসের ডাস্টবিনে ওনাদের এই কল্পিত কাহিনী, ইতিহাসের নামে যে রম্য রচনা, এগুলো ইতিহাসের ডাস্টবিনে এর 12 আনাই নিক্ষিপ্ত হবে। সেখানে সিরাজুল আলম খান, তিনি আপনারা জানেন, আওয়ামী লীগের ভেতর দিয়ে তিনি স্বাধীনতার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং তিনি চেষ্টা করেছেন। কিন্তু এখন আপনি আম গাছে তো আর কাঁঠাল চাইলে হবে না, সুতরাং শুধু সেই জায়গা থেকে পরবর্তীকালে তিনি এদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে তরুণ যুবক, যে মানুষের নতুন মুক্তির জন্য, অধিকারের জন্য যে স্বপ্ন জাগানিয়া কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ সেটাকে ধারণ করতে না পারার জন্য তিনি আলাদা অবস্থান গ্রহণ করেছিলেন। জাসদের উদ্যোগ, ছাত্র তরুণদেরকে নতুনভাবে ঐক্যবদ্ধ করা, জানেন, সে উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন। সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আমি জেএসডি নেতৃবৃন্দের বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন থেকে, বা ঢাকার বাইরে যখন ছিলাম, এটাই তাদের প্রধান স্লোগান ছিল বহু বছর ধরে। সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তারা কায়েম করবেন। পরবর্তীকালে জাসদ বা পরবর্তীকালে জেএসটি এই ধ্বনি বা এই স্লোগানটাকে তারা কিছুটা পরিবর্তন করেছেন। পরিবর্তন করে আজকে সকালে বা তারা গত কয়েক দশক ধরে তারা শ্রেণী পেশার প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তারা রাষ্ট্র সরকার পরিচালনায় জনগণের বিভিন্ন অংশের তাদের যে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব, সেই জায়গাটা তারা নিয়ে আসছেন। এগুলোর পূর্ণাঙ্গ আলোচনা দরকার, বিস্তারিত আলোচনা দরকার। আমরা সিরাজ ভাই তার সারা জীবন ধরে সমস্ত কাজ সঠিক করেছেন, কোথাও তিনি ভুল করেননি, এরকম চিন্তা করাটা বোকামি হবে। সুতরাং তার এই দীর্ঘ জীবনে যে বিশাল সম্ভাবনা, যেখানে একদিকে আওয়ামী লীগ, একদিকে শেখ মুজিব, আরেকদিকে জেএসডি, আরেকদিকে জাসদ, এবং সেখানে সিরাজুল আলম খান, আসম, আব্দুর রব থেকে শুরু করে তাদের নেতারা, মানুষ স্বপ্ন দেখত এরপরে হয়তো আরেকটা বাংলাদেশের মতন একটা বৈপ্লবিক পরিবর্তনের। এই বিশাল সম্ভাবনা কেন মার খেল, কেন এই হাজার হাজার তরুণদের সম্ভাবনাকে বাস্তবে কাজে লাগানো যায়নি, এ ব্যাপারে নিশ্চয়ই অন্যদের মতন সিরাজ ভাইয়েরও একটা বড় দায় দায়িত্ব আছে। এগুলাকে আবেগের বাইরে যে ভবিষ্যতের জন্য এগুলো চিন্তা করা দরকার, ভাবা দরকার, বিশ্লেষণ করা দরকার। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, সিরাজ ভাই অসাধারণ দেশপ্রেমিক মানুষ, তিনি একজন পেশাদার বিপ্লবী মানুষ তিনি, এবং আমি জেএসডির ঘরানার বাইরে যারা তার স্নেহ ভালোবাসা পেয়েছেন, সম্ভবত আমি তার মধ্যে একজন হব। তার কাজিন ফরাদ মাজারের মধ্য দিয়ে তার সাথে আমার যোগাযোগ, আমাদের রামপুরের বাসায় কয়েকবার যাওয়া, ফ্রান্স রেভলিউশন সহ ট্রটস্কির বিখ্যাত লেখা ফ্রান্সের উপরে, এটা সিরাজ ভাই এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বই 80-র দশকে তিনি আমাকে দিয়েছিলেন। কিন্তু জীবনের শেষ দিকে আরও অনেক কথাবার্তা বলার সুযোগ ছিল, নানা কারণে সেটা হয়নি। আমি যেটা বলে কথাটা বলতে চাই, সিরাজ ভাইয়ের এই সমস্ত জায়গাটা আমাকে বারবার করে জেএসডির সাধারণ সম্পাদক বলছিলেন যে আপনারা এই অংশীদারিত্বের গণতন্ত্রের ব্যাপারটা নিয়ে আপনারা একটু কথা বলবেন। আমার কথাটা খুব চুম্বক কথা, যেটা আম্বিয়া ভাই কিছুটা বলবার চেষ্টা করলেন। বাংলাদেশের এখনকার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একেবারেই আমার গণতন্ত্রের সমস্যা। সমস্যা হচ্ছে আমার ভোটের সাধারণ যে অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সে অধিকার এখন নাই। এবং আওয়ামী লীগ বাস্তবে বাংলাদেশের গণতন্ত্রের প্রধান প্রতিবন্ধক, প্রধান বাধা হচ্ছে বর্তমান সরকার এবং আওয়ামী লীগ। এটা কি সত্য কথা? এটা এবং এখানে সারা দুনিয়ার
কর্তৃত্ববাদী সরকাররা, রাশিয়ার পুটিন বলি আর ভারতের নরেন্দ্র মোদী বলি, একই ধরনের। তারা সেখানে একটা ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদী শাসন তারা সেখানে বহাল রেখেছে। আপনারা দেখেছেন ভারতের ন্যূনতম যেটুকু গণতান্ত্রিক পরিসর ছিল, মানুষ ভোট দিতে পেরেছে, এবং ভোট দেওয়ার জন্যে নরেন্দ্র মোদীর রাম রাজত্ব প্রতিষ্ঠা করবার তার যে স্বপ্ন, মানুষ সেটাকে ভেঙে দিয়েছে। ভারত এই নির্বাচনের মধ্য দিয়ে একদলীয় শাসনের যে বিপদ, সেই বিপদ থেকে একদিকে রক্ষা পেয়েছে। ভারতের বহুত্ববাদী যে সংবিধান, সেটা কিছুটা রক্ষা পেয়েছে। নরেন্দ্র মোদীর মুসলিম বিদ্বেষী, চরম হিন্দুত্ববাদী, বিভাজনের সহিংস তার যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটা হোঁচট খেয়েছে। নরেন্দ্র মোদীর ভাগ্য এখন ঝুলছে দুটো রাজনৈতিক দল এবং বিশেষ করে দুই রাজনীতিকের উপরে। আপনারা জানেন নীতিশ এবং দক্ষিণের যে নাইডু, এবং এই দুজনের উপরেই নরেন্দ্র মোদীর ভাগ্যটা এখন ঝুলছে। ফলে তিনি চেষ্টা করলেও ফলে ভারতের সেই একদলীয় দখলদারিত্বের জায়গাটা তিনি কার্যকর করার মতন পরিস্থিতিটা নাই। কিন্তু বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনকভাবে প্রধানমন্ত্রী আজকে তিনি দিল্লিতে উড়ে গেছেন, কালকে শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু সেখান থেকে তিনি কি এই শিক্ষাটা তিনি কি গ্রহণ করবেন যে তিনি এখানে যে দখলদারিত্ব তিনি এখানে যেটা কায়েম করছেন? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, কেন আপনি 15 বছর পরে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের ন্যূনতম ঝুঁকিটা আপনি গ্রহণ করতে পারছেন না? কেন পারছেন না? সব স্বৈরতন্ত্রীরা মনে করে দেশটা ওদের জমিদারি, সব ফ্যাসিবাদীরা মনে করে মানে ওদের দেশটা ওদের বাপদাদার সম্পত্তি ওদের। পুটিন এখন যেমন মনে করে, নরেন্দ্র মোদী যেমন ভারতকে রাম রাজত্ব বানাতে চেয়েছে, ওনারাও এখন বাংলাদেশকে ওনাদের জমিদারির নতুন তালুকদারি হিসেবে ওনারা দেখতে চান। কিন্তু বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ কোনো জমিদারির, নতুন কোনো তালুকদারির পত্তন দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের তৈরি নেই। সুতরাং সেই জায়গা থেকে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই জায়গা থেকে এসে বাংলাদেশের মানুষের যে সিদ্ধান্তের জায়গাটা, সরকার আর একটা দিন দেরি করা মানে বাংলাদেশের জন্য নতুন দুর্ভোগ, নতুন কষ্ট। সরকার যে বাজেটটা দিয়েছে, পুরো একটা লুটের বাজারের একটা বাজেট, যেখানে ব্যাংকগুলো খালি, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বিপর্যস্ত, যেখানে বাস্তবে বাজেট অর্থমন্ত্রীর কালকে রাগ, খুব বিরক্তি ওনার বাজেট উত্তর যে সংবাদ সম্মেলনে সেটা প্রমাণ করে দিয়েছে সরকার পুরোপুরি একটা বেসামাল অবস্থার মধ্যে সরকার আছে। সরকারের মধ্যে চূড়ান্ত একটা বেসামাল পরিস্থিতি, অস্থির অনিশ্চিত পরিস্থিতির দিকে পুরো দেশটাকে সরকার এখন নিয়ে গেছে। ফলে এমনকি সরকার যেটুকু বাজেট দিয়েছে, রাজনৈতিক কর্তৃত্ব নেই বলে, নৈতিক কর্তৃত্ব নেই বলে, রাজনৈতিক ক্ষমতা নেই বলে এই বাজেটও বাস্তবায়নের ন্যূনতম কোনো ক্ষমতা বর্তমান সরকারের নাই। জনগণের কাছে কর্তব্যটা খুবই পরিষ্কার। সেই কর্তব্যটা হচ্ছে বাংলাদেশকে চলার পথে প্রথমত আমার ভোটের অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, আমার বিশ্বাসযোগ্য নির্বাচন, এই দাবিতে সকলে জনগণকে ঐক্যবদ্ধ করা। 2 নম্বর হচ্ছে, ইতিমধ্যে আমরা যুগপৎ আন্দোলনে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ মিলে বিরোধী দলগুলো 31 দফা রাষ্ট্র সরকার সংবিধানের একটা গণতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক সংস্কারের জন্য ইতিমধ্যে দাবিটা আমরা দিয়েছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থেকে শুরু করে ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্যের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা বাংলাদেশে এবার গণতান্ত্রিক আন্দোলনে খুব গুরুত্বভাবে এটাকে আমরা সামনে নিয়ে এসেছি। আগামী দিন এটা নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো, পর্যালোচনা করব। কিন্তু এখানে রব ভাই একটা খুব চমৎকার করে একটা বললেন এখানে, কিন্তু সরকার ক্ষমতার জন্য এতই পাগল, যে কোনো মুহূর্তে দরকার দেশকে, জনগণকে বাজি ধরে হলো যে কোনো মুহূর্তে তারা ক্ষমতায় থাকতে চায়। তো এই পাগলামি আপনি কতদিন আপনি বরদাস্ত করবেন? রব ভাই একটু আগে বললেন শীতকালে নাকি পানিতে চুবালে নাকি পাগল নাকি ভালো হয়ে যায়। তো শীত তো আসতে এখনো কয়েক মাস দেরি। তা আমরা কি এই সরকারকে পানিতে চুবানোর জন্য আমরা কি আরো কয়েক মাসকে আমরা অপেক্ষা করব? একটা দিন, এক মুহূর্তের জন্য এই পাগলকে, যারা দেশকে নিয়ে একটা বাজি ধরেছে, আমি প্রায় বলি জুয়ার কোর্টে যখন উন্মত্ত বাজিগররা সব যখন হারিয়ে ফেলে, নিজের পরিবারকে পর্যন্ত বাজি ধরে, নিজের স্ত্রীকে পর্যন্ত, ছেলে মেয়েকে পর্যন্ত জুয়ার কোর্টে তারা বসায়, বাস্তবে যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য পুরো দেশ জনগণকে এখন তারা জুয়ার কোর্টে বসিয়েছে। ফলে জুয়ারিদের কাছে কোনোভাবে বাংলাদেশ এবং জনগণ কোনোভাবে আর জিম্মি হতে পারে না। চলেন
যেটা আপনি বললেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেন অথবা বাঙালির তৃতীয় জাগরণ বলি, এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে। সুতরাং বিরোধী দলগুলো সময়ের কাজটা সময়ে সেখানে করা দরকার। চলেন আমরা এর আগে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের যে অভিজ্ঞতাগুলো এটাকে সম্বল করে নতুনভাবে গণ আন্দোলনকে যুক্ত করে পুনর্গঠিত করে এবং এই বছরের মধ্যে একটা গণ আন্দোলনকে গণজাগরণে পরিণত করে এই সরকারকে নাকে খত দিয়ে বাধ্য করে এই সরকারকে পদত্যাগ করবার জন্য নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের রাস্তা তৈরি করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে যাওয়ার প্রাথমিক কাজটা যাতে শুরু করতে পারি, সেই অভিযাত্রায় সিরাজ ভাই আমাদের জন্য প্রাসঙ্গিক থাকবেন আগামীতে। ক্ষমতার বিন্যাস, শ্রেণী পেশার অংশীদারিত্ব, সুতরাং সেই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব। কথা বলে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য